রাত প্রায় শেষ হয়ে এসেছে। ভোরের আলো ফুটবে ফুটবে করছে। এই সময় নাকি বাঘ দেখা যায়। গাইড কানের কাছে এক বিরক্তিকর সুরে এক নাগারে তার কবেকার বাঘ দেখার অভিজ্ঞতা বলেই চলছে, আর আমি ক্যামেরায় চোখ রেখে বসে আছি। একটা সুযোগও মিস করা চলবে না। এই সময় বাঘ আসে নদীতে জল খেতে, ছবি আমাকে তুলতেই হবে। কিন্তু লোকটা যেভাবে কানের কাছে বক বক করে চলেছে, এভাবে কখনো মনোযোগ রাখা যায় নাকি? সামনের ওই হেতুলের ঝোপটার কাছে কি যেন একটা নড়ে উঠল না? আমি তাড়াতাড়ি গাইডের চোখে চোখ রেখে ইশারায় ধমকে তাকে চুপ করতে বললাম। আবার সমস্ত মনোযোগ জড়ো করে ক্যামেরায় চোখ লাগিয়ে বসে আছি। হেতালের ঝোপটা একটু একটু করে নড়ছে। মনে হচ্ছে যেন এক্ষুনি একটা আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে আসবে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কোনো বাঘ এলো না। তেমন কোনো প্রফেশনাল ফটোগ্রাফার আমি নই, তাই বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের মতো ধৈর্যও আমার নেই। যদিও বন্ধুদের কাছে প্রায় প্রতিজ্ঞা করেই এসেছি বাঘের ছবি আমি তুলবই। সেজন্যই তো এই রাতের হোটেলের নরম তুলতুলে বিছানা ছেড়ে এখানে লঞ্চে এসে রাত কাটাচ্ছিলাম। প্রায় মাঝরাত থেকে আর উত্তেজনায় ঘুম আসেনি। অন্ধকার থাকতেই চোখে ক্যামেরা নিয়ে বসে গেছি, কিন্তু যার জন্য এত কাণ্ড তারই কোনো পাত্তা নেই। খানিকটা বিরক্ত হয়ে ক্যামেরাটা চোখ থেকে নামিয়ে রাখতে গেছিলাম, ঠিক তখনই দেখলাম হেতালের পাতার ফাঁক দিয়ে রক্তের ধারা নেমে আসছে। তার মানে কি বাঘ তার শিকারের সদ্ব্যবহার করেছে ওই ঝোপের আড়ালে? আবার ক্যামেরাটা ঠিক করে আর ফোকাস করে বোঝার চেষ্টা করলাম ঝোপের আড়ালে ঠিক কি আছে। আর ঠিক তখনই বিভৎস ব্যাপারটা ঘটে গেল। আমার ক্যামেরার ঠিক সামনে একেবারে লেন্সের একেবারে কাছে ফুটে উঠল একটা মুখ। একটা বিভৎস দেখতে মুখ। কপালের এক পাশটা কেউ যেন খুবলে খেয়ে নিয়েছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। একটা কান প্রায় নেই, কেউ যেন ছিঁড়ে নিয়ে চলে গেছে ওটা। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আসছে রক্তের ধারা। হাতে এক টুকরো মাংস, সেটা দাঁত দিয়ে ছিঁড়ে আমার দিকেই তাকাচ্ছে আর দাঁতে চিপে চিপে হাসছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ক্যামেরাটা ছিটকে পড়ে গেল জলে। আমি ভয়ে পিছনে সরে এলাম। আমার এই কাণ্ড দেখে আমার গাইড আমাকে বলল, কি হইল বাবু, ক্যামেরা খান জলে ফেলায় দিলেন কেন? হেতাল গাছের গা দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছে। আমি আঙুল তুলে ওদিকে দেখালাম। লোকটা বাঘের কথা বলতে এতটাই ব্যস্ত ছিল ওই রক্তের ধারার দিকে চোখ পড়েনি তার। এক দৃষ্টে ওদিকে তাকিয়ে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠল লোকটা, লঞ্চ ঘোরাও, লঞ্চ ঘোরাও, সর্বনাশ হইয়া গেল রে, লঞ্চ ঘোরাও, পিশাচ পিশাচ, ভাগনা ও বাদার বনের পিশাচ। মুহূর্তের মধ্যে লঞ্চের মধ্যে যেন একটা হুড়ুমুড়ি পড়ে গেল। জলের মধ্যে একবার হাত বাড়ালে হয়তো ক্যামেরাটা পাওয়া গেলেও পাওয়া যেত। তীরের কাছে কাদা অনেকটাই বেশি, হয়তো ক্যামেরাটা এখনো কাদাতেই আটকে আছে, কিন্তু কেউ আর ওদিকে গেলই না। আর আমারও বুকের মধ্যে এমন ধুকপুক করতে লাগলো যে কাউকে আর সে কথা বলতেও পারলাম না, আমার ক্যামেরার কথা। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আপনি শুনবেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, বাদার বনের পিশাচিনী। গল্প পাঠে আমি দিব্যেন্দু, অন্যান্য চরিত্রে সুজয়, অভিক, পার্থ, অরণ্যদেব। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, দেবশ্রী ভট্টাচার্যের কলমে বাদার বনের পিশাচিনী। অফিস থেকে দুদিনের ছুটি নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছিলাম। অবশ্য আমি একা নয়, আমার সাথে আমার বন্ধু সৌরভ আর বিতানও ছিল।
কিন্তু বাঘের ছবি তুলব বলে আমি একাই আজ রাতটা হোটেলে না থেকে লঞ্চে কাটিয়েছিলাম। আসলে লঞ্চে না থাকলে বাঘ দেখার আশা ছাড়তেই হয়। যতই গাইড লঞ্চে করে জঙ্গলের ভেতরে ঘোরাক না কেন, তাতে বড় জোর খান কত হরিণ আর জলের মধ্যে একটা কামড় ভাসতে দেখা যায়, বাঘের ডাকটুকুও শোনা যায় না। বাঘ দেখতে হলে ভোরবেলা লঞ্চের মধ্যে ঘাপটি মেরে বসে থাকতে হয়, আর ভোরবেলা যখন বাঘ নদীর ধারে জল খেতে আসে তখন ছবি তুলতে হয়। কিন্তু আজ বাঘের বদলে কি যে দেখলাম, এখন আমার বুকের ভেতরটা কেমন যেন ধকপক করছে। লঞ্চটা হোটেলে লাগোয়া জেটিতে ঠিকতেই আমাদের গাইড আমাকে বলল, নাইমা যান, আর হোটেল যাইয়ে ভালো কইরে স্নান করবেন, আর দয়া কইরা মায়া দয়া করবেন না। আপনার জামা প্যান্ট শরীরে যা কিছু আছে সব একেবারে পোটলা পাকায়ে খাড়ির জলে ফেলায় দেবেন। এতক্ষণের সামনে হোটেলটা দেখে বোধহয় একটু মনে সাহস এসেছে, তাই একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বললাম, ওটা কে ছিল গো? আর জামা কাপড় ফেলে দেবো কেন? ধুয়ে নিলেই তো হলো। মাথা খারাপ নাকি? গন্ধ শুইকে ঠিক চলে আসবে। বাদার বনের পিশাচ ওরে আপনি মাংস খাইতে দেখে নেছেন, আপনার গায়ের জামার গন্ধ শুইকে ঠিক চলে আসবে না। এরা আড়াল আবডাল ভালোবাসে, কেউ এদের দেখা ফেললে যতক্ষণ না একেবারে শেষ কইরা দিতে পারে ততক্ষণ শান্ত হয় না। পিশাচ মানেটা কি? ভূত? ভূত না, ভূত না, ভূতের বাপ, বাদার বনের পিশাচ। বাঘেতে অর্ধেক খাইয়ে যাদের ফেলায় রেখে যায় বনে, তারা মরে যাইয়ে বাদার বনের পিশাচ হয় গো বাবু। নাকের ঘ্রাণ একেবারে বাঘের মতন, দূর থেকে গন্ধ পাইয়ে টিপি টিপি পায়ে চলে আসে, আর অন্ধকারে ঝাঁপায় পড়িয়া টুট্টি চিপা রক্ত খায়, আর জেদও হইয়া যায় একেবারে বাঘের মতন। সদর বনের বাঘ রে চেনেন তো বাবু? একবার যার উপর নজর পড়িয়া যায় তার উপর থেকে নজর সরায় না। আইজ নয়তো কাল ঠিক ঘাড়ে থাবা খানা পড়ে। এক নাগারে গড় গড় করে কথাগুলো বলে গাইডটা আমার দিকে একটু তাকালো। একদিনের জন্য একটু বেশি ডোজ হয়ে যাচ্ছে বোধ হয়, তাই এবার একটু নরম সুর করে বলল, আহা, ভয় নেই বাবু, শুধু আপনার গায়ের জামা কাপড় গুলান খাড়ির জলে ফেলায় দেবেন। আমি অল্প হেসে ঘাড় নেড়ে রওনা দিলাম। নিজের পরিধির মধ্যে এসে গেলে মানুষ জমকেও ভয় পায় না, আর এ তো কোন এক পিশাচ। নিজের শরীরটাই তার আধ খাওয়া, সে আবার আমার কি ক্ষতি করবে? তখন ওভাবে হঠাৎ ক্যামেরাটার সামনে চলে আসার জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম। এখন এলে থোড়ি কি আমি আর ভয় পাবো নাকি? নিজের মনকে অনেক কষ্টে বুঝিয়ে হোটেলের ভেতরে ঢুকলাম। বিতানার সৌরভ উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। সামনের লনে দুজনে দুটো বেতের চেয়ার পেতে বসে আছে। আমাকে দেখে হাত নাড়ল, আমিও হাতের ইশারায় বোঝালাম স্নান করে আসছি। মনের ভিতরে এখন একটু ভয়ের আস্তরণ লেগে আছে, সেটা নিয়ে বন্ধুদের সামনে হাজির হলে ধরা পড়ে যাওয়ার চান্স আছে। এই অবস্থায় বন্ধুদের সামনে গেলে হাজারো প্রশ্নের সামনে পড়তে হবে, তার চেয়ে এই ভালো। স্নান করে জামা প্যান্ট জলে চুবিয়ে ভালো করে কেচে মেলে দিলাম বারান্দায়। তারপর চলে গেলাম বন্ধুদের সাথে ব্রেকফাস্ট করতে। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছি, অন্তত মনে তো হচ্ছে তাই, না হলে বিতানের চোখে নিশ্চয়ই পড়ত। শুধু মাঝে মাঝে ক্যামেরাটার জন্য মনটা ভীষণ খচখচ করছে। সৌরভ খেতে খেতে একবার জিজ্ঞেস করলো, কিরে, কি ছবি তুলি দেখালি না তো? বাঘের দেখা পেলাম না রে ভাই। সে তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাঘ দেখে এলে কি আর এমন চুপচাপ হিঙের কচুরি খেতিস? বাঘের মাথা থেকে ল্যাজ, এমনকি প্রাইভেট পার্টসেরও বর্ণনা দিতিস, কিন্তু কিছু তো ছবি তুলেছিস নাকি? সেগুলো অন্তত দেখা। ঠিক কী যে উত্তর দেব ভেবে পাচ্ছি না। আমার অত দামি ক্যামেরাটা খারির জলে ফেলে এসেছি, শুনলে ওরা নির্ঘাত আমাকে চেপে ধরবে, আর তখন সবটা বলতে হবে। আর ওই পিশাচের গল্প শুনে ওরা আমাকে পাগল বলবে নাকি বোকা, নাকি ওরাও আমার মতো ভয় পাবে, সেটা ঠিক বুঝতে পারলাম না।
তাই আপাতত কথাটা ঘোরাবার জন্য একগাল হেসে বললাম, উফ, হিঙের কচুরিটা না দারুণ হয়েছে। যাই, আরও দুটো নিয়ে আসি। হ্যাঁ, এইসব হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের নিয়মই হলো যত পারো পেট ভর্তি করে খেয়ে নাও, যাতে আরামসে লাঞ্চটা স্কিপ করা যায়। দুটো হিঙের কচুরি প্লেটে নিয়ে একটা ডাবল ডিমের অমলেট ভাজতে বলে ফিরে আসছি, এমন সময় দেখি এক বারমুডা পরা খাঁকি জ্যাকেট গায়ে দেওয়া বেশ দশাশই চেহারার ভদ্রলোক ব্রেকফাস্ট রুমে ঢুকলেন। ভদ্রলোকের বারমুডা কিংবা জ্যাকেট কিংবা তার দশাশই চেহারা কোনোটাই আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল ভদ্রলোকের গলায় ঝোলানো ক্যামেরাটা। ওর গলাতেও ঠিক আমার মতোই একখানা নিকনের ক্যামেরা ঝুলছে। নিকন বছরে ঠিক এই মডেলের অন্তত লাখখানেকের কিংবা তার বেশিও ক্যামেরা তৈরি করে, কিন্তু নিজের জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। সেটা থেকেই বলছি এই ক্যামেরাটা আমার, কিন্তু সেটা তো এভাবে জিজ্ঞেস করতে পারি না। এমনও তো হতে পারে সদ্য ক্যামেরাটা খুঁয়েছি বলেই হয়তো ওটাকে আমার নিজের ক্যামেরা বলে মনে হচ্ছে। ভদ্রলোক সোজা চলে গেলেন চিকেন সসেজের কাউন্টারে। আমিও ভদ্রলোকের পিছনে পিছনে ঘুরলাম খানিকক্ষণ। বাই চান্স যদি ভদ্রলোকের ক্যামেরাটা টেবিলে রেখে কাউন্টারে খাবার আনতে চায়, তাহলে একটু ভালো করে ক্যামেরাটা দেখতে পারতাম, কিন্তু ভদ্রলোক সে সুযোগ আমাকে দিলেন না। অলিম্পিকের গোল্ড মেডেলের মতো ক্যামেরাটা তিনি সর্বক্ষণ ঝুলিয়ে রাখলেন গলায়। খাওয়া দাওয়ার পরে বন্ধুরা ঘুরতে যাওয়ার কথা বলল ঠিকই, কিন্তু আমি রাজি হলাম না। তার কারণ ওই ক্যামেরা। আমি যাচ্ছি অথচ আমার ক্যামেরা যাচ্ছে না, সেটা তো হতে পারে না, তাই না? তাই একটু আড়মোড়া ভাঙতে ভাঙতে বললাম, সেই মাঝরাতে বাঘ দেখবো বলে বেরিয়েছিলাম ভাই, এখন ভীষণ ঘুম পাচ্ছে, আমি বরং একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, তোরা ঘুরে আয়। সৌরভরা আমার কথা তেমন কিছু বলল না। ঘুম কাতুরে বলে আমার বেশ ভালো দুর্নাম আছে, আর ভোরবেলা ঘুম বরবাদ করে বাঘ দেখতে বেরিয়েছিলাম সেটাও সবাই জানে। তাই এখন জানলা দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে বিছানায় গড়ানো আমার পূর্ণ অধিকার আছে। সৌরভরা চলে গেল। আমিও একটু ঘুমিয়ে নেব বলে একটা বালিশ মাথায় আর একটা বুকের কাছে চেপে চোখ বুজেছি। আসলে শুধু ক্যামেরার জন্য না, এমনিতেও বেশ ঘুম পেয়েছিল। আর মাথার মধ্যে ক্যামেরা, পিশাচ আর ওই ভয়ঙ্কর মুখটা এমন কিলবিল করছিল যে একটু ঘুমিয়ে না নিলে কিছুতেই সহজ হতে পারছিলাম না। খাওয়ার সময় দু চোখ ভেঙে এলো, এখন যেন মুহূর্তের মধ্যে জানলা দরজা বন্ধ করে শুলাম যে ঘুমটা যেন টাটা বাই বাই করে চলে গেল। আমি শুধু চোখ টিপে বন্ধ করে শুয়ে আছি, ঘুম নেই একটুও। আর কেমন যেন একটা অস্বস্তি। চোখটা বন্ধ করতেই খালি মনে হচ্ছে হেতাল গাছের পাতার ফাঁক দিয়ে রক্ত গড়াচ্ছে। বেশ খানিকক্ষণ কেটে গেল এভাবেই। ক্রমশ যেন দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, কিছুতেই ঘুম আসছে না, আরো যেন অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। চূড়ান্ত বিরক্তি নিয়ে চোখ দুটো খুলে উঠে বসলাম বিছানায়। আর ঠিক তখনই মনে হলো সেই ব্রেকফাস্ট টেবিলের বসা দশাশই চেহারার লোকটা ঠিক আমার মুখের সামনে গলায় একটা ক্যামেরা ঝুলছে, দুই চোখ বিস্ফারিত করে আমাকে দেখছে, আর ঠোঁটের দুপাশ দিয়ে রক্তের রেখা গড়িয়ে পড়ছে। আমি প্রায় লাফিয়ে খাট থেকে পড়েই যাচ্ছিলাম, কিন্তু দেখলাম না, কিচ্ছু না, কেউ কোথাও নেই। আমি একাই বসে আছি একটা অন্ধকার ঘরে, তবে তেমন অন্ধকার নেই। দরজাটা অল্প অল্প নড়ছে, আর বাইরের আলো এবার যেন ঘরে এসে ঢুকছে, আবার চলেও যাচ্ছে। কিন্তু আমার তো বেশ স্পষ্ট মনে আছে আমি তো দরজা বন্ধ করে শুয়েছিলাম। তাহলে রাত হয়েছে বেশ, কালই আমাদের ফিরে যাওয়ার কথা, তাই একটু তাড়াতাড়ি ডিনার সেরে নেওয়ার কথা ছিল। কিন্তু আনপ্যাক জামা কাপড়গুলো আবার সুটকেসে ভরতে ভরতে সময় চলে গেল বেশ। ডিনার শেষ করে আসার পরেও বেশ খানিক্ষণ বকবক চলল আমাদের, যেমন চলে আর কি। ডবল বেডের মধ্যে একটা এক্সট্রা বেড নিয়েছিলাম আমরা, সেটা শুয়েছিল বিতান। মাঝরাতে একটা হালকা আওয়াজ পেলাম। প্রথমটায় তেমন গা করিনি, কাল রাতে ঘুম হয়নি,
সকালেও ঘুমটা ঠিক ম্যানেজ করতে পারিনি, তাই রাতে যেন দিকবিদিক শূন্য হয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো একটা ক্যাচ ক্যাচ আওয়াজ আর ক্যামেরার ঝলকানি। ব্যাপারটা একেবারে অসহ্য পর্যায়ে চলে যাওয়ার পরই ধর্মর করে উঠে বসলাম। দরজাটা খোলা হাওয়ায় ধাক্কা খাচ্ছে, সেটা একবার বন্ধ হচ্ছে, একবার খুলে যাচ্ছে। বাইরের বারান্দার আলোটা একবার করে এসে মুখের উপর সজোরে পড়ছে, আবার সরে যাচ্ছে। এটাকেই ক্যামেরার ঝলকানি বলে মনে হচ্ছিল। পাশে সৌরভ শুয়েছিল, ওর হালকা হালকা নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি। ভীষণ বিরক্তি নিয়েই গজগজ করতে করতে উঠলাম। এই হোটেলের ঘরে কোনো প্রবলেম আছে নাকি? হঠাৎ হঠাৎ দরজা খুলে যায় কেন রে বাবা? বেশ সেই টেবিলের পাশে রাখা চেয়ারটায় মনে হলো কে যেন বসে আছে। অন্ধকার ঘরে সেভাবে কিছু বোঝা না গেলেও আন্দাজে বেশ বোঝা যাচ্ছে একজন কেউ যেন বসে আছে। কে আর বসে থাকবে? নিশ্চয়ই বিতানি হবে। সৌরভ যখন ঘুমাচ্ছে তখন ওটা বিতানি হবে নিশ্চয়। আমি বললাম, কি রে, ঘুম আসছে না বলে এমন করে ভূতের মতো বসে আছিস কেন? বাইরে বেরিয়েছিলি নাকি? দরজাটা বন্ধ করিসনি? এই কেমন বিচ্ছিরি আওয়াজ করছিল, পুরো ঘুমটাই ভেঙে গেল। এক নাগারে কথাগুলো বলতে বলতে ঘরের হালকা আলোটা জ্বালালাম। আমার কথাগুলো হঠাৎ থেমে গেল। চেয়ারে যে বসে আছে সে বিধান নয়, সেই দশাশই চেহারার লোকটা বসে বসে চেয়ারে দোল খাচ্ছে। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে, আর ওর গলার কাছে ঝুলছে আমার ক্যামেরাটা। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, আপনি? লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর অদ্ভুত ব্যাপার, বিতানকেও দেখছি না ওর বিছানায়। একবার ওয়াশরুমে উকি মেরে দেখলাম, ওখানেও নেই। দরজা খুলে বাইরে এলাম, কোথাও নেই। রাতের অন্ধকারে শুনশান ঘুমিয়ে পড়া হোটেলের এই প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়ালাম, কোথাও বিতানকে খুঁজে পেলাম না। বাধ্য হয়ে সৌরভকে জাগালাম। দুজনে মিলে হোটেলের বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ডটাকে ডেকে তুললাম। সে তো একেবারে জোরের সাথে বলল কাউকে সে বেরোতে দেখেননি। সারা রাত তন্ন তন্ন করে খুঁজেও বিতানকে পেলাম না। ভোরের দিকে ক্লান্ত হয়ে দুজনে সামনের লনে বসে চা খাচ্ছি। হঠাৎ হোটেলের ম্যানেজার থমথমে মুখে এসে বললেন, একবার এদিকে আসুন তো। ভদ্রলোকের হাব ভাব দেখে কিছু বুঝতে পারলাম না। আমরা হাঁ করে ভদ্রলোকের দিকে চেয়ে আছি। তারপর তিনি বললেন, আপনাদের যে বন্ধুকে কাল রাত থেকে খুঁজে পাচ্ছিলেন না, তাকে ওই খাড়ির ধারে অনেকে ভিড় করে আছে, ওখানে জেলেরাই দেখে। ভদ্রলোক ছেড়ে ছেড়ে খেপে খেপে এক একটা শব্দ বলছেন। উনি যে কি বলতে চাইছেন সেটার মানে বুঝলেও মন থেকে মেনে নিতে পারছিলাম না। পাগলের মতো দৌড়ে গেলাম দুজনে। খাড়ির ধারে কাদার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে আছে আমাদের বিতান। মুখটা দেখা না গেলেও শরীরের গরম দেখে বেশ বোঝা যাচ্ছে এটাই বিতান। কাঁধের কাছায় রক্তে ভেসে যাচ্ছে। পিঠ আর হাতে থেকেও কেউ যেন খুবলে খেয়ে নিয়েছে মাংস। সৌরভ কাঁপা কাঁপা গলায় বলল, বাঘ নাকি? না বাবু, বাঘ হইলে খাড়ির কাদায় পায়ের ছাপ্পা থাকতো, সেই সব কিচ্ছু নাই, এ অন্য জিনিস। পাশ থেকে গলাটা ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে দেখলাম কালকে সেই গাইড ভদ্রলোক। আজ তার মুখ যেন আতঙ্কে ভরে গেছে, গলার স্বর একেবারে ঠান্ডা। আমার দিকে কয়েক পা এগিয়ে এসে বলল, গরিবের কথা শুনতে মন চায় না তাই না? জামা কাপড় সব খাড়ির জলে ভাসায় দিতে কইছিলাম না? তয় সেইগুলা আবার যত্ন করে রাইখা দিছিলেন কেন? লোকটার কথায় যেন এতক্ষণে খেয়াল হলো আমার। বিধানের রক্তমাখা বিভৎস শরীরে লেপে আছে আমার সেদিনের সেই জামাটা। ভয়ে আঁতকে উঠে চিৎকার করে উঠলাম, এটা তো আমার জামা! বিধানের গায়ে এলো কি করে? কাল রাতে তুই যখন ঘুমিয়ে পড়েছিলি, জল খেতে গিয়ে ওর জামাটা ভিজিয়ে ফেলেছিল বিতান। সব জামা কাপড় সুটকেসে প্যাক করে ফেলেছিল বলে বারান্দা থেকে নিয়ে তোর জামাটা পরেছিল। কিন্তু জামা পরার সাথে এই ঘটনার কি যোগ আছে সেটাই তো বুঝতে পারছি না। সেই দিন শরীরে আর যা যা ছিল সব খাড়ির জলে ভাসায় দিয়া এইখান থেকে চলে যান। বাধার বোনের পিশাচ কিন্তু আপনারে চিন্না ফেলছে। আর
আর যদ্দূর মনে হইতাছে ও এইটাও বুঝছে যারে কাল রাইতেও খাইছে সে আসল লোক নয়, তাই অর্ধেক খাইয়ে ফেলায় রেখে গেছে গা। ও আপনারে চিনছে, আপনারেও চায়। গাইডের কথাগুলো শুনতে একদম ভালো লাগছিল না। সৌরভ আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কি বলছে বলতো লোকটা? তুই কাকে দেখেছিলি? কে তোর পিছনে পড়েছে? কি হয়েছে একটু খুলে বলতো। আমার তখন হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। চোখের সামনে বিতানের ওরকম রক্তমাখা শরীরটাকে দেখে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার। কিছুতেই বিশ্বাস করতে পারছি না বিতান আর নেই। ততক্ষণে পুলিশ এসে গেছে। ইন্সপেক্টর না এলে কেউ লাশটা ধরতে পারছিল না। ইন্সপেক্টর এসেই প্রথমে লাশটাকে সোজা করলো। কানের পাশ থেকে অনেকটা খাবলে খেয়ে গেছে, তবে মুখটাকে আস্ত রেখেছে, চেনা যাচ্ছে। আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না। ইন্সপেক্টর সাহেবের কথা শুনে গাইড ভদ্রলোক বিড়বিড় করে বলল, সেইটাই তো বলতেছিলাম, জামাটা পরা দেখে টাইনে আনছিল, কিন্তু মুখ দেখা চিনতে পারছে ওইটা আপনি না, তাই আধা খাইয়ে চলে গেছে। ও কিন্তু আবার আসবে। আজই চলে যান এখান থেকে, সন্ধ্যার পর আর এখানে থাকবেন না। লোকটা দাঁড়ালো না। ভিড়টাও আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। বিতানের লাশটাকে ঘিরে শুধু এখন পুলিশের জটলা। আমি আর থাকতে পারলাম না। একটু গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ইন্সপেক্টরের কাছে। স্যার, বাঘের কাজ তাই না? হোটেলে ঢুকে বাঘ টেনে নিয়ে গেছে শুনলে তো আর লোক আসবে না, তাই তো? তাই এখন এই সব উল্টো পাল্টা রটাচ্ছে, তাই না? বলুন না, বাঘের কাজ তাই না? বাঘের কি প্রাণের ভয়টয় নেই নাকি? হ্যাঁ, হোটেলের ঘর থেকে টেনে আনতে যাবে কোন দুঃখে? জঙ্গলের ভেতরে রোজ একদল মৌলা রাত কাটায় মধু আনার জন্য। তাদের এক আধটাকে সাবাড় করে বাঘের দিব্যি চলে যায়। জঙ্গলের প্রাণী তাদের নিজস্ব ঘাঁটি ছেড়ে এদিক ওদিক যায় না বড় একটা, যদি না তেমন দরকার পড়ে। আপনার বন্ধু কোনো কারণে কি নিজেই রাতের বেলা ওই খাঁড়ির তারে এসে বসেছিলেন নাকি? তাহলে আলাদা কথা, তবে মনে তো হয় না ভদ্রলোক পাগল ছিলেন বলে, তাই ধরে নিতেই হয়। কি 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 ধরে নিতে হয়? ওই গায়ের অশিক্ষিত লোকগুলো যা বলছে আপনিও সেটাই বলবেন? একটা রক্তক্ষেকো পিশাচ বিতানকে টেনে নিয়ে ওই খাড়ি অবধি চলে গেল। আমি হড়বড় করে কথাগুলো বলছিলাম। ইন্সপেক্টর সাহেব মাথা নিচু করে বিতানকে পরীক্ষা করছিল। হঠাৎ লোকটা মাথা ঘুরিয়ে আমাকে দেখল। আমি চমকে উঠলাম। একটু আগেই তো ইন্সপেক্টর সাহেবের সাথে সোজাসুজি কথা বললো আমার। এ তো সে নয়, এ তো সেই দশাসই চেহারার লোকটা। চোখ দুটো বিস্ফারিত হয়ে ঠেলে বেরিয়ে আসছে, আর গলায় ঝুলছে আমার সেই ক্যামেরাটা। আমি দুপা পিছিয়ে পালাতে গিয়ে তাড়াহুড়োয় কাদায় স্লিপ খেয়ে পড়ে গেলাম। সৌরভ এসে আমাকে কোনো মতে গাড়ির জলে পড়ে যাওয়া থেকে বাঁচালো। আমি লোকটা থেকে আঙুল দিয়ে ওকে বলতে গেলাম, সৌরভ 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 ওই লোকটা। কিন্তু ততক্ষণে আমার সব স্বাভাবিক হয়ে গেছে। ওই লোকটা নয়, বিতানের লাশটার কাছে বসে আছেন আমাদের ইন্সপেক্টর সাহেব। আমার দিকে হাঁ করে তাকিয়ে বললেন, কি হলো? কি অমন করে তাড়াহুড়ো করছেন কেন? হ্যাঁ, অবশ্য সকাল সকাল এমন একটা ঘটনা ঘটলে তো আর কারোর মাথা ঠিক থাকে না। শুনুন, আমিও এদের সাথে একমত। বেশ কয়েক বছর তো এখানে আছি। কোনটা বাঘে খাওয়া আর কোনটা কিসে খাওয়া সেসব আমি চিনি, বুঝলেন? আর এসব গাঁগঞ্জে এখনও এসব ভৌতিক ব্যাপার ঘটে। জঙ্গলের ভেতরে বাঘ অর্ধেক খেয়ে ফেলে রেখে দেয়, তাদের সৎকার হয় না অনেক সময়। ওই তারাই এরকম পিশাচ হয়ে নরখাদক হয়ে ঘোরে। আপনি তো আবার শুনলাম ওকে রক্ত খেতে দেখে ফেলেছিলেন। আপনার ওপর ওর ভীষণ রাগ। ভালো কথাই বলছি, আপনারা দুজন এখান থেকে পালান। আসলে যা ঘটেছে সেটা তো আর লিখতে পারবো না রিপোর্টে। পোস্টমর্টেম করতে হবে, তারপর হাবিজাবি লিখে বলতে হবে যে কি করে কি হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না। এসব করতে সময় লাগবে, বুঝেছেন? আপনারা বরং কাল আরেকবার বাড়ির লোকজন নিয়ে আসবেন, বডিটা নিয়ে যাবেন। এখন যান, বাড়ি চলে যান। চল হোটেলে চল, কথা আছে। আমরা দুজনেই ফিরে এলাম হোটেলে। হোটেলের ঘরে ফিরে আসতে ইচ্ছে করলো না। ওখানে যেন এখনো বিতানের গন্ধ লেগে আছে। চুপ করে বারান্দায় একটা কোণে বসে রইলাম। সৌরভের চোখে এক গাদা প্রশ্ন। ওকে সেদিনে সব ঘটনা বললাম। ও অবাক হয়ে বলল, আগে বলিসনি কেন? আমি ভেবেছিলাম এসব ফালতু কথা। ভোরের আবছা আলো ঘুম চোখে কি না কি দেখেছি। আর আর এসব কখনো কি সত্যি হয় নাকি তুই বল? খানিক্ষণ চুপ করে থাকার পর ওই লোকটার কথা মনে হলো।
ভাবলাম এটাও বলে দিই। সৌরভ উঠে পড়েছিল, ঘরের দিকে যাচ্ছিল। আমি পিছন থেকেই বললাম, জানিস তো, এই ঘটনার পর থেকেই আমি মাঝে মাঝে একটা লোককে দেখি, বেশ মোটা সোটা, চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক, গলায় আমার ক্যামেরাটা ঝুলিয়ে ঘুরছে। একবার করে দেখি, তারপর ভালো করে ব্যাপারটা বুঝতে গিয়ে দেখি লোকটা হাওয়া হয়ে গেছে। তখন ওই ইন্সপেক্টর সাহেবের জায়গায়। কথাটা বলতে গিয়ে আটকে গেলাম। ঠিক তখনই সৌরভ পিছন ফিরেছে। কিন্তু এটা তো সৌরভ নয়, সেই লোকটা, সেই একই রকমের বিস্ফারিত চোখ আর আর গলার কাছে আমার ক্যামেরাটা ঝুলছে। কিরকম যেন হিংস্র সাপদের মতো একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। সারা গায়ে একটা বিশ্রী পচা গন্ধটা ক্রমশ যেন ছড়িয়ে পড়ছে আমার শরীরে। একটা বিশ্রী হিস হিস আওয়াজ যেন বেরিয়ে আসছে লোকটার নিঃশ্বাসের সাথে। লোকটা এগিয়ে আসছে আমার দিকে ক্রমশ। আমি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। সৌরভ আমার দু কাজ ঝাঁকিয়ে বলে উঠল, কি হয়েছে? এরকম করছিস কেন? আবার সব ঠিকঠাক, ওই লোকটা কোথাও নেই, সামনে দাঁড়িয়ে আছে সৌরভ। এই শীতের সকালেও আমি দর দর করে ঘামতে শুরু করেছি। কোনো রকমে ওকে বললাম, এখানে এখানে কিছু ঠিক নেই, জোর একটা কেসে ফেসে গেছি, চল 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 পালিয়ে চল। অন্য সময় হলে নির্ঘাত তর্ক করতো আমার সাথে, কিন্তু সকাল থেকে যা ঘটছে তাতে বোধহয় ও নিজেও খানিকটা ভয় পেয়ে গেছে। থমথমে মুখে বলল, তুই এইখানেই বস, আমি সুটকেস দুটো নিয়ে আসছি। ভীষণ মনে পড়ছে বিতানের কথা। ওকে এখানে একলা রেখেই চলে আসবো, বাড়ি গিয়েই বা কি বলবো। আমি একটু ঢোক গিলে বললাম, বিতানের বাড়িতে একটা খবর দেবো না? বাদ দে, ফোনে বললে সবটা বুঝিয়ে বলতে পারবো না, তার চেয়ে বাড়ি গিয়ে সবটা বুঝিয়ে বলবো। আমি আর কিছু বললাম না। ওর সুটকেস দুটো নিয়ে এলো, এর মধ্যে বিতানের জামা কাপড়ও আছে। সবকিছু নিয়ে হোটেলের বিল মিটিয়ে আমরা যখন বের হলাম তখন বেশ দুপুর হয়ে গেছে। সারাদিনে আজ কিচ্ছু খাওয়া হয়নি। সেই যে ভোরবেলা এক কাপ চা খেয়েছিলাম তাও বোধ হয় পুরোটা শেষ হয়নি। একবার সৌরভকে জিজ্ঞেস করলাম, কিছু খাবি নাকি? না রে, কিছু খেতে ইচ্ছে করছে না, শুধু চোখের সামনে বিতানের শরীরটা ভেসে উঠছে। খেতে পারবো না, সব বেরিয়ে আসবে। তোর খেতে ইচ্ছে হলে তুই খা। আমারও কিছু ভালো লাগছে না। দুজনে মিলে অটো স্ট্যান্ডে এলাম। একটাই অটো ছিল, দুজনে বসে পড়লাম। এখান থেকে ঘন্টা খানেক লাগবে গোসাবা, সেখান থেকে ইছামতি পার করে গেলেই নিশ্চিন্ত। এবারের বাঘ, কুমির, ভূত, পিশাচ আর বোধহয় পৌঁছাতে পারবে না। অটোতে উঠে কিছু বলতে হলো না। আমাদের হাতের সুটকেস দেখেই বোধহয় ড্রাইভার বুঝে গেছে আমরা গোসাবার দিকেই যাচ্ছি। অটোটা ছুটে চলল। কিছু কথা বলতেও ইচ্ছা করছে না। অন্য সময় হলে হয়তো কানে ইয়ারফোন গুঁজে গান শুনতাম, এখন সেটাও ইচ্ছে করছে না। রাস্তাটা ভীষণ এবড়ো খেবড়ো, নিজেদের সামনে রাখাই দায় হয়ে উঠেছে। শনশন করে হাওয়া দিচ্ছে। হুডির টুপিটা মাথায় তুলে নিলাম, তবু হাওয়ার চোটে মুখ নাক একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। অটোটার যেন কোনো কিছু খেয়াল নেই, পাগলের মতো ছুটে চলেছে। ক্রমশ মনে হচ্ছে স্পিড যেন বাড়াচ্ছে। একরাশ কলা গাছে ঘেরা সরু রাস্তা ধরে অটোটা ক্রমশ যেন ঘন বনের ভেতর ঢুকছে। যতই গোসাবার কাছে যাওয়ার কথা ততই যেন রাস্তা ফাঁকা হয়ে যাওয়ার কথা, কিন্তু এ তো রাস্তা যেন আরো বনের ভিতরে চলে যাচ্ছে। সামনে মনে হলো একটা ডোবা। অটোটা ঝপ করে সে ডোবার মধ্যে নেমে গেল। ডোবার পচা জলের উপর দিয়ে ভাসতে ভাসতে চলছে অটো। ঘড়িতে বলছে 2টো বাজে, কিন্তু গাছপালায় ঢাকা এমন একটা জায়গা দেখে মনে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। কানে আসছে ঝিঝি পোকার ডাক। আমি সৌরভের দিকে তাকালাম। ওর চোখে মুখে হাজার প্রশ্ন, কিন্তু যেহেতু দুজনেরই মন মেজাজ ভালো নয় তাই নীরবেই এই অত্যাচার সহ্য করে যাচ্ছিলাম এতক্ষণে। কিন্তু এবার বোধ হয় মুখ না খোলার উপায় রইল না। কাল থেকে যা ঘটে চলেছে আমার সাথে সত্যি বলছি, আর কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। সৌরভকে ইশারা করে বলতে বললাম। ও দুবার গলা খাঁকড়ি দিয়ে পড়ল, দাদা এটা কোন দিক দিয়ে যাচ্ছে? এই রাস্তায় তো আগে এসেছি বলে মনে হচ্ছে না। মনে হলো সৌরভ যেন হাওয়ার সাথে কথা বলল। অটো যেমন চলছিল তেমনই চলতে লাগলো, কোনো পাত্তাই দিল না লোকটা। আবারও সামনে একটা পচা টোপা, চারিদিকে প্রায় 1 হাঁটু কাদা সমান। এসব কোন রাস্তা দিয়ে নিয়ে চলছে উনি?
ক্রমশ আশেপাশের ঝুপড়িগুলো কমে আসছে। আমি এবার থাকতে না পেরে সুর চড়িয়ে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? আপনি কি রাস্তা চিনে নেন নাকি? একদম ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি, বন্ধুর কাছে যাবে না। আর তারপরে ঘাটটা ঘোরালো সেই ড্রাইভার। আবার সেই লোকটা এবার যেন আরো বিভৎস, চোখ দুটো ঠোঁটের এক পাশ দিয়ে আবার রক্ত করাচ্ছে। হিংস্র চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, আর গলার কাছে ঝুলছে আমার ক্যামেরাটা। অটোটা ক্রমশ যেন পচাটোবার কাছে চলে এসেছে। আমি সৌরভকে ধাক্কা মেরে ফেলে চিৎকার করে উঠলাম, সৌরভ পালা! তারপর নিজেও অটোর থেকে অন্য একটা দরজা দিয়ে ঝাঁপ দিলাম রাস্তায়। চলন্ত অটো থেকে ঝাঁপিয়ে পড়ে হাঁটুর কাছে খানিকটা বোধহয় ঝরে গেছে, কিন্তু সেদিকে দেখার কোনো সময় নেই আমার। আরেকবার প্রাণপণে চেঁচিয়ে বললাম, সৌরভ দৌড়ো! তারপর সৌরভ ঠিক কি করলো না করলো আমি নিজেই দেখতে পেলাম না। আমি নিজেও দৌড়াতে লাগলাম পেছন পেছন। মনে হচ্ছে কে যেন আসছে, সেটা সৌরভ নাকি ওই লোকটা সেটা দেখার আর সাহস হলো না। ঠিক কোন দিকে যাব বুঝতে না পেরে যেদিকে দু চোখ যায় দৌড়াতে লাগলাম আমি। হঠাৎ মনে হলো কে যেন আমাকে পিছন থেকে খামচে ধরার চেষ্টা করছে। ভয়ে আর নিজেকে সামলাতে পারলাম না। সামনে বোধহয় একটা পাথর পড়েছিল, সেটাতেই হোঁচট খেয়ে পড়ে গেলাম। আর বোধহয় জ্ঞান ছিল না আমার। সামনেটা পুরো অন্ধকার। অজ্ঞান হয়ে যাওয়ার পরেও আমার মনে হচ্ছে যেন ওই দশাশয় চেহারার লোকটা আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর ওর গলায় ঝুলছে আমার ক্যামেরাটা। কতক্ষণ এভাবে পড়ে আছি জানি না। হঠাৎ মনে হলো আমার দু কাঁধ ধরে কে যেন ঝাঁকাচ্ছে। আমি কোনো প্রশ্নের উত্তর না দিলে সৌরভ এভাবেই আমার দু কাঁধ ধরে ঝাঁকায়। আমি ভাবলাম ওই হবে হয়তো, কিন্তু হঠাৎ কানে এলো, ও বাবু, ও বাবু, কি হয়েছে আপনার? এইখানে পড়ে আছেন কেন? না, সৌরভ নয় তো, কিন্তু এই গলার স্বরটা আমার খুব চেনা। আমার সেই গাইড ভদ্রলোকের গলা। তাড়াতাড়ি ধর্মর করে উঠে বসলাম। চারিদিকটা অন্ধকার, অসম্ভব জোরে ঝিঝি ডাকছে। এক পায়ে জুতো আছে আর একটা নেই বোধ হয়, দৌড়াতে গিয়ে খুলে গেছে কোথাও। পায়ের হাঁটুটা চিনচিন করছে। গাইড ভদ্রলোক টর্চটার চারপাশে ঘুরিয়ে কি একটা খুঁজে আবার আমাকে মুখটা নামিয়ে বলল, কি হয়েছে? আপনি তো ফিরে যাইতেছিলেন, এইখানে আইলেন কই দিয়া? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চারপাশটা হাত দিয়ে বৃথায় থাপড়ালাম। কেন কে জানে, বোধহয় সৌরভকে খুঁজছিলাম। তারপর ঢোক গিলে বললাম, সৌরভ কই? আপনার আরেক বন্ধু? কি মুশকিল, সে আবার কই গেল? গাইড ভদ্রলোক আবার টর্চটা ঘুরিয়ে কাকে যেন খুঁজতে লাগলো। নেই, সৌরভ নেই। একটা ভীষণ কষ্ট যেন আমার গলার কাছে দলা পাকিয়ে উঠল। অনেক কষ্টে আমার গলা দিয়ে কথা বের হলো। কাঁদো কাঁদো গলায় বললাম, ওকে 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 হয়তো মেরে ফেলেছে বোধ হয়। ওই লোকটা আমি 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 দেখেছি। আমার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে আমার। গাইড ভদ্রলোকে বেশি কিছু বোঝাতে হলো না, নিজে থেকে বিড়বিড় করতে লাগলো, এইখানে নয়, এইখানে নয়, ও নির্ঘাত টাইনা নিয়ে গেছে ওই খাড়ির ধারে। আসেন আমার সাথে, হাঁটতে পারবেন তো? হাঁটুটা অসম্ভব চিনচিন করছে, মনে হয় পারবো না হাঁটতে। কিন্তু এখন এই মুহূর্তে এখানে গাড়ির খোঁজ করা বৃথা, তাই জোর করেই বললাম পারবো। লোকটা আমার হাত ধরে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু খুব সহজে উঠতে পারলাম না। হাঁটুটা ঝামেলা করার জন্য এক ঝটকায় উঠে দাঁড়ানো সম্ভব হলো না। দু হাতে ভর দিয়ে ডাল খেতে খেতে উঠে দাঁড়ালাম। হাঁটুর কাছে প্যান্টটা ভিজে ভিজে লাগছে, রক্ত পড়ছে বোধ হয়। লোকটা সেদিকে দেখে নিয়ে বলল, এইটা একটু বান্ধার ব্যবস্থা করতে হইবে, রক্তের গন্ধে না হইলে। যাই হোক, চলেন দেখি। হাঁটতে গিয়ে আবার পড়ে যাচ্ছিলাম। কোনো মতে হোঁচট খেতে খেতে লোকটার কাঁধে ভর রেখে চলতে লাগলাম আমি। একটু পরেই মনে হচ্ছে যেন আমি ওর কাঁধে ভর দিয়ে নয়, আমাকে প্রায় কাঁধে করেই নিয়ে যাচ্ছে লোকটা। কোন দিকে যাচ্ছি বুঝতে পারলাম না। আগাছায় ভরা একটা ডোবায় নেমে গেলাম। কোমর অব্দি জল, নোংরা জলের মধ্যে কিলবিল করছে। পোকা নাকি অন্য কিছু? কোনো উপায় নাই গো বাবু, এই দিকটা শর্টকাট,
ভালো রাস্তা দিয়ে যাইতে হইলে অনেকটা টাইম লেগে যাইতো। কিন্তু কিন্তু জলের মধ্যে কি সব কিলবিল করছে, গায়ে উঠে যাচ্ছে। কি এগুলো, সাপ নাকি? হ্যাঁ সাপই, তবে বাচ্চা সাপ, কিছু করবে না নে। কিছু পড়লেও চায় আসে না আর আমার। সাপ তো তবু জ্যান্ত বস্তু, পিশাচের থেকে অনেক ভালো। আর বেশিক্ষণ না, একটু পরে সেই খাড়ির কাছে এসে পড়লাম। এই খাড়ির ধারেই সকালবেলায় বিতানকে পাওয়া গিয়েছিল। এতক্ষণ বেশ চলছিলাম, হোঁচট খেতে খেতে, খোঁড়াতে খোঁড়াতে, অন্যের কাঁধে ভর দিয়ে যেভাবেই হোক এতটা রাস্তা হাওয়ার মতো ভেসে ভেসে চলে এসেছি। কিন্তু কিন্তু খাড়ির কাছে এসে যেন আর পা চলছে না। গাইডের হাত ছেড়ে দিয়ে পুরো কাদামাকা মাটিতে ধপ করে বসে পড়লাম আমি। কি হইল আপনার? লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমার বুকটা আমার ধড়ফড় করছে, মন বলছে সামনে আবার কোনো ভয়ানক দৃশ্য দেখতে হবে আমাকে। কোনো মতে ঢোক গিলে আবার বললাম, আমি আর পাচ্ছি না হাঁটতে, তুমি যাও। লোকটা আর কিছু বলল না, হাতের টর্চটা এদিক ওদিক বুলিয়ে নিল একবার, তারপর একবার আমায় সাবধান করে দিয়ে বলল, এইখানেই থাকবেন, একা একা কোথাও যাইয়েন না। আর হাঁটুটা আরো একটু টাইট করে বাইন্দা নেন বাবু, রক্তের গন্ধ যেন না পায়। আমি অন্ধকারে হাঁটুটা থাপড়াতে থাপড়াতে দেখলাম একবার, কিচ্ছু পাইনি। পকেটে একটা রুমাল ছিল, সেটা দিয়ে পেতেছিলাম, সেটায় রক্ত আটকায়নি। তার উপর এতক্ষণ ধরে হাঁটার ফলে আরও বোধহয় বেড়ে গেছে, রুমালটাও রক্তে অল্প অল্প ভিজে গেছে। লোকটা কি যে বুঝলো কে জানে, নিজের পলিয়েস্টারের শার্টটা খুলে দিল আমায়, তারপর বলল, এইটা দিয়া শক্ত করে বাইন্দা নেন। আমি এখন ভদ্রতার সীমা অতিক্রম করে ফেলেছি, একটা ভীষণ নির্লজ্জের পর্যায়ে পৌঁছে গেছি আমি। একবারের জন্য কোনো রকম বাধা না দিয়ে লোকটা শার্টটা খাবলে প্রায় কেড়ে নিয়ে নিজের পায়ে বেঁধে ফেললাম। রক্তের গন্ধ যাতে টেন না পাওয়া যায় তাই একেবারে ৮-৬০ করে বেঁধে রাখলাম। লোকটা চলে গেল সামনের দিকে। কিছুক্ষণ কোনো আওয়াজ নেই, সব কিছুই যেন অসম্ভব শান্ত। শুধু ঝিঝি পোকাগুলোই আমারই মতো নির্লজ্জের মতো ডেকে চলেছে, আর খাড়ির জলের ছোট ছোট ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি। সেটাই যেন মনে হচ্ছে এই নিস্তব্ধ পরিবেশে ব্যাঘাত ঘটানোর অন্যতম কারণ। হঠাৎ সেই নিস্তব্ধ পরিবেশে একটা মারাত্মক চিৎকার ভেসে এলো। কোনো কথা শোনা যাচ্ছে না, শুধু চিৎকার শুনে এইটুকু বুঝলাম কেউ যেন ভয়ঙ্কর কিছু দেখে চিৎকার করছে। গলার স্বর শুনে বোঝার উপায় নেই, চিৎকারের আওয়াজটা বিকৃত হয়ে গেল। তবুও আন্দাজ করতে পারছি সেই গাইড ভদ্রলোকের গলার আওয়াজ। তবে কেউ সৌরভকে খুঁজে পেয়েছে, আর সৌরভও সকালে বিতানের মতো। আর কিছু ভাবতে পারলাম না। উঠে দাঁড়াতে গিয়ে আবার মুখ থুবড়ে পড়লাম আমি। তারপর হ্যাচড় ব্যাচড় করে খানিকটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম। গাইড ভদ্রলোক পাগলের মতো চিৎকার করছে ওই খাড়ির ধারে কাদার মধ্যে দাঁড়িয়ে। ওর দৃষ্টি একেবারে সোজা। সৌরভ উপর হয়ে শুয়ে পড়ে আছে কাদার মধ্যে মুখ ডুবিয়ে, আর তার উপর একেবারে পিঠের উপর উঠে বসে আছে একটা লোক। সৌরভের শরীরের উপর মুখ ডুবিয়ে দিয়ে একবার কামড়ে ধরছে আর ছিঁড়ে আনছে এক খাবলা মাংস। সেই দৃশ্য দেখার পর আর নিজেকে সামলাতে পারলাম না, খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর চিৎকার করে উঠলাম, কিন্তু আমাদের দুজনের চিৎকারে মনে হয় না কোনো কাজ হচ্ছে বলে। সৌরভের শরীরটা এখনো কেঁপে কেঁপে উঠছে, হয়তো এখনো প্রাণ আছে। একবার চিৎকার করে উঠলাম, সৌরভ, সৌরভ! আমার এক পায়ের জুতো আগেই খুলে গিয়েছিল, আরেক পায়ের জুতোটা ছুঁড়ে মারলাম ওই পিশাচের দিকে। একটা ভয়ঙ্কর জন্তুর মতো চিৎকার করে উঠল পিশাচটা, কিন্তু তখনও সে সৌরভের পিঠের উপরেই বসে আছে। কি করতেছেন কি? ছাড়েন, ছাড়েন, পালান দেখি। আপনি বাঁচলে বাপের নাম, বন্ধু চিন্তা ছাড়েন, নিজেরে বাঁচান। কোথায় কোথায় পালাবো আমি? দেখছো না সৌরভকে? আমি শেষ করে দেবো ওকে। ওর তো আমাকে মারা নিয়ে কথা, তাই না? বারবার আমার বন্ধুদের টানছে কেন? আমি ওকে ছেড়ে দেব না।
আমি লোকটার হাত ছাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সৌরভের শরীরটা এখনো কাঁপছে থরথর করে। ও বেঁচে আছে বোধ হয়। এত যন্ত্রণার পরেও শেষ পর্যন্ত বাঁচবে কিনা জানি না, কিন্তু আমাকে তো শেষ অবধি চেষ্টা করতেই হবে। ওরে বাঁচাতে পারবেন না আপনি। পিশাচের দাঁত পড়ছে ওর শরীরে, হাজার চেষ্টা করলেও আর বাঁচতে পারবে না ও। আপনি পালান, আপনি পালান। আর পিশাচের আপনি কেমনে মারবেন কোন তো? ও তো আগেই মরে গেছে। বাঘের আঁচড়ে ভয়ানক কষ্ট পাইয়ে মরছে। ওর ভেতরে জ্বালাটা এখনো মরে নাই, তাই অমন করতেছে। আপনি পালান বাবু, আপনি পালান। গাইড ভদ্রলোক আবার আমাকে চাপটে ধরার চেষ্টা করলো, কিন্তু ওর হাত ছাড়িয়ে গাধার মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। আমার সামনে ওই পিশাচটা সৌরভের পিঠের মধ্যে মুখ ডুবিয়ে এক খাবলা মাংস তুলে আনলো। আমার হাতে কিচ্ছু নেই। মাটি থেকে খাবলা খাবলা কাঁটা তুলে ছুটতে ছুটতে এগিয়ে গেলাম। সত্যি বলতে কি, তখন আর ভয় বলে কিচ্ছু নেই আমার। সামনে শুধু সৌরভের রক্তাক্ত শরীরটা পড়ে আছে, আর কিছুটা দূরেই ওই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে চলেছে। আমি ঝাঁপিয়ে পড়ে সৌরভের পা ধরে টেনে সরিয়ে আনার চেষ্টা করলাম। কিচ্ছু হলো না। ওই শরীরটা কাদার মধ্যে চেপে বসে আছে। তবে পিশাচটা বোধহয় একটু নাড়া খেয়ে উঠল। অদ্ভুতভাবে ঘাড় ঘুরিয়ে দেখলো আমাকে। সেই ভয়ঙ্কর এক হিমশীতল দৃষ্টি। ওই দৃষ্টির দিকে একবার তাকালেই গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। সেদিন ক্যামেরার সামনে যে মুখটা ভেসে উঠেছিল, এটা সেই মুখ। মুখ বলতে একটা অর্ধেক খাওয়া মুখ। কপালের অর্ধেকটা নেই, কানের পাশ থেকে কেউ যেন ছিঁড়ে নিয়ে চলে গেছে। কাঁধের পাশ থেকে রক্ত ভেসে যাচ্ছে। ওই অবস্থাতেই লোকটা সৌরভকে ছেড়ে আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। গাইড বলেছিল সেদিন ওকে শিকার ধরে খেতে দেখেছিলাম, তাই আমি নাকি ওর আসল শিকার। সেই আসল শিকারকে হাতের কাছে পেয়ে এগিয়ে আসছে পিশাচটা। গাইড ভদ্রলোকের সাহসের বলিহারি। পিশাচটা আমার দিকে ঘুরতেই ও ঝাঁপিয়ে পড়ে সৌরভকে সরিয়ে নিল। অন্ধকারে আর কিছু দেখতে পেলাম না, শুধু এইটুকু বুঝলাম সৌরভের পা ধরে টানতে টানতে বেশ অনেকটা দূরে নিয়ে চলে গেল। পিশাচটা ক্রমশ এবার আমার দিকে এগিয়ে আসছে। একবার ওর মুখটা বদলে গিয়ে সেই দশাশই চেহারার লোকটার মতো হয়ে গেল। গলার কাছে ঝুলছে আমার ক্যামেরাটা। ক্যামেরাটা আমার দিকে একবার এগিয়ে দিয়ে যেন বলতে চাইছে, নেবেন নাকি ক্যামেরা? তারপর আবার মুহূর্তের মধ্যেই ওর মুখটা বদলে গেল সেই পিশাচের মতো। আমি একবার এক পা করে পিছিয়ে আসতে শুরু করলাম। আমার অর্ধেক শরীর এখন খাঁড়ির জলে। শীতের রাতে ঠান্ডা জলে দাঁড়িয়ে গোটা শরীরটা থরথর করে কাঁপছে। বুঝতে পারছি আজ আমার সাথে একটা কিছু হয়ে যাবে। বোধহয় পিশাচের হাতেই মরবো, নয়তো কুমিরের হাতে। ঠিক পেছনে একটা তীর তীরে আওয়াজ কানে ভেসে আসছিল। সেটা কুমির সাঁতার কেটে আসার আওয়াজ কিনা বুঝতে পারলাম না। ঘাড় ঘুরিয়ে দেখার সাহস আর হয়নি। পিশাচটা ক্রমশ এগিয়ে আসছে। ওর দু ঠোঁটের পাশ দিয়ে লালা ঝরছে। বেশ বুঝতে পারছি হাত বাড়ালেই ও আমার টুপিটা চেপে ধরতে পারে, কিন্তু আমার অসহায়তার সুযোগ নিয়ে একটু খেলা করার লোভ বোধহয় সামলাতে পারছে না। ধীরে, খুব ধীরে এগোচ্ছে পিশাচটা। পিছন থেকেও সেই তীর তীরে আওয়াজটা ক্রমশ যেন এগিয়ে আসছে। হঠাৎ পিছন থেকে কে যেন খপাত করে আমায় খামচে তুলে নিল নৌকায়। এটাকে ঠিক নৌকা বলা চলে না, ভেলা বলা ভালো। সুন্দরবনে এইসব ছোট্ট খাঁড়ি পারাপার করার জন্য খাঁড়ির ধারে এরকম ছোট ভেলা কাদায় ডোবানো অবস্থায় থাকে। সেরকমই একটা ভেলা বোধহয় খুঁজে পেয়েছিল আমার গাইড ভদ্রলোকটি। সেটাতে সৌরভকেও তুলে এনেছে সে। রক্তে ভেসে যাচ্ছে ওর শরীরটা, তবে প্রাণ যে আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে হঠাৎ করে আমায় নৌকায় উঠে যেতে দেখে পিশাচটা আমার জন্য ক্ষেপে উঠল। সেই আগের মতোই ভয়ঙ্কর একটা চিৎকার করে উঠল। এবার আর আগের মতো ধীরে ধীরে নয়, বড় বড় পা ফেলে এগিয়ে আসছে। এদিকে ছোট ভেলাটা আমাদের তিনজনের শরীর আর ভার নিতে পারছে না। এদিকে জলও খুব কম, মাঝে মাঝে নিচের কাঁদায় আটকে যাচ্ছে। জোরে দাঁড় চালিয়ে টেনে নিয়ে তুলতে হচ্ছে ভেলাটা। এবার যেটা হলো সেটা জীবনেও ভুলবো না। গাইড ভদ্রলোক দাঁড়টা আমার হাতে দিয়ে বলল, একটু জোরে চালাবার চেষ্টা করবেন, যতটা জোরে পারেন। একবার মাছ দরিয়ায় পড়ে গেলে আর ভয় নাই, স্রোতের টানে চলে যাবেন। কোনো মতে একবার কোনো একটা তীরে উঠতে পারলেই হইল। এখন ভোর হয়ে আসতেছে প্রায়। এই সময় মাঝিরা মাছ ধরতে যায়। কোনো একটা মাছ ধরবার নৌকা দেখলেই হাত দেখায় ডাকবেন।
ওরা আপনারে ঠিক সাহায্য করবে। তুমি যাচ্ছ কোথায়? তুমি ওদিক থেকে আবার পিশাচের হুঙ্কার শোনা গেল, আরো কাছে এসে গেছে। আমাদের ভেলাটা কিছুতেই ওর নাগালের বাইরে সরানো যাচ্ছে না। গায়ে ভদ্রলোকটি চিৎকার করে উঠল, জোরে, আরো জোরে দাঁড় টানেন বাবু, আর ওই বাবুরে কলকাতার বড় হাসপাতালে ভর্তি করবেন বাবু। বাবুর আয়ুর জোর আছে, পিশাচের কামড় খাইয়েও এখনো বাইসে আছে। মা বড় বিবি চাইলে বাইসা যাইতেও পারে। আরে এভাবে বলছো কেন? তুমি কোথায় যাচ্ছ? আমি দাঁড় টানতে পারি নাকি? পারবেন বাবু, সব পারবেন। বাঁচার জন্যে মানুষ সব পারে। তারপর আর কয়েকটা মুহূর্ত গায়ে ভদ্রলোক ভেলা থেকে ঝাঁপিয়ে পড়ে গেল জলে। পিশাচটা একেবারে সামনে, চোখের সামনে দেখলাম পিশাচটা ওকে খপাত করে ধরল। পিশাচের হাতের মধ্যে ঝুলছে লোকটা। এই অবস্থায় লোকটা চিৎকার করে বলল, একজনকে তো শেষ হইতেই হবে, আমার এই শেষ হইতে দেন। আরো কিছু বলতে চেয়েছিল হয়তো লোকটা, কিন্তু আর বলা হলো না। পিশাচটা লোকটার ঘাড়ের কাজটা এমন করে কামড়ে ধরল যে কথা বন্ধ হয়ে গেল। আমি চোখ ফিরিয়ে নিলাম, আর একটু টেনে নিয়ে যেতে পারলে বড় নদীতে পড়ে যাবে আমাদের ভেলা। প্রাণপণে দাঁড় টানতে লাগলাম। শন শন করে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। হাওয়ার মধ্যেও যেন ওই পিশাচের বিষাক্ত নিঃশ্বাস টের পাচ্ছি। একটা জ্যান্ত শরীর থেকে মাংস খুবলে খাবার হাড় কাঁপানো আওয়াজ কানে আসছে। শেষ পর্যন্ত সেদিন রাতে কি হয়েছিল আমার মনে নেই। সকালে রোদ মুখের উপর পড়ার পর নিজেকে খুঁজে পেয়েছিলাম সদর হাসপাতালের বারান্দায়। একটা ভয়ঙ্কর ট্রমা ছাড়া শারীরিক আঘাত আমার তেমন কিছু ছিল না, তাই সাধারণ কিছু ফার্স্ট এড করেই আমাকে ছেড়ে দিয়েছে। সৌরভের চিকিৎসা চলছে ভেতরে। সেই চিকিৎসা এখনো শেষ হয়নি। দেশ বিদেশের বহু জায়গায় ট্রিটমেন্ট করিও এখনো পুরোপুরি সুস্থ হয়নি সে। অন্ধকার রাত্রে এখনো ভয়ানক যন্ত্রণার চিৎকার করে ওঠে সে। আমিও এখনো ভুলতে পারিনি সেদিনের কথাগুলো। আমার চারিদিকে নাগরিক পরিবেশ, প্রচুর আলো, এখানে ভূত থাকে না, তাই বারবার বলেও শেষ পর্যন্ত কাউকে বিশ্বাস করতে পারিনি। আর সবচেয়ে বেশি মনে পড়ে আমার সেই গাইড ভদ্রলোকের কথা। একবার এত কথা হওয়ার পরেও তার নামটা শেষ পর্যন্ত জানা হলো না আমার। সেদিনের পরে অনেকগুলো দিন বেরিয়ে গেছে, আস্তে আস্তে ভুলতে শুরু করেছি সবকিছু। কিন্তু সেদিন একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। আমাদের এখানে শীতের শুরুতেই পালতলার মাঠে একটা বেশ বড় করে মেলা বসে। মাকে নিয়ে গেছিলাম মেলায়। নাগরদোলায় ঠিক সামনে একটা লোককে দেখলাম। মনে হলো এক ঝলকের জন্য দশাশই চেহারার ওই লোকটা। চোখ দুটো গোল গোল, যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর গলায় ঝুলছে আমার ক্যামেরাটা। ঠিক এক ঝলকের জন্যই দেখলাম লোকটাকে, তারপরে কোথায় যেন হারিয়ে গেল। আমার মনের ভুল কিনা সেটা বলতে পারবো না, কিন্তু তারপর লোকটাকে গোটা মেলাতে খুঁজেও আমি খুঁজে পাইনি। শুধু মনে পড়ে গেল আমার সেই গাইডের কথা। বাঁধার বনের পিশাচ বাঁধার বনের বাঘেরই মতোই, একবার যাকে চোখে লেগে যায় তাকে শিকার না বানানো পর্যন্ত শান্তি পায় না। এবার বোধহয় এত দূর চলে এসেছে আমার খোঁজে। যদি আর কোনোদিন এসব কথা বলার সুযোগ না হয়ে থাকে, তাই লিখে রেখে গেলাম। শুনছিলেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে আমাদের আজকের গল্প বাঁধার বনের পিশাচিনী। গল্প পাঠিয়েছিলাম আমি দিব্যেন্দু, সাউন্ডে ছিল ফিনিক্স, পোস্টার ডিজাইনে ক্রিয়েটোম্যানিয়া। কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি কি আমাদের চ্যানেলে নতুন? যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, কারণ বেশ কিছু আরও ভয়ানক গল্প আসতে চলেছে আমাদের ভবিষ্যতে। আর আপনি এই চ্যানেলে পুরনো সদস্য হয়ে থাকলে যতটা পারো এই গল্পটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন বঙ্গ কথা।